বাঙালি মানে পুরী, খাওয়া দাওয়া, সমুদ্র, কিন্তু তার পাশাপাশি যদি জলের মাঝখানে 4 থেকে 5 ঘন্টা কাটানো যায় তাহলে কেমন হবে। ও তার সাথে আর একদিন এক্সট্রা টাইম থাকার জন্য ভুবনেশ্বর সাইট সিন করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই পুরী, আর পুরী হচ্ছে বাঙালির নেশা। আমাদের হাতে ছুটি থাকলেও আমরা পুরী যাই, মন ভালো করতেও আমরা পুরী যাই, জল হাওয়া বদল করতেও পুরী যাই, আবার সমুদ্র দেখার ইচ্ছা হলেও পুরীতেই যাই। অনেকবার পুরী আসার ফলে পুরীতে যত সাইট সিন আছে একটা বাদ দিয়ে সবই আমার হয়ে গেছে। আর সেই একটি সাইট সিন হচ্ছে চিল্কা, যেটা আমি এই প্রথমবার যেতে চলেছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। আর আজকের আমাদের গন্তব্য চিল্কা। পৌঁছে গেছি চিল্কার পার্কিং জোনে, আর এখানে এসে অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে আমরা গিয়ে বোটে উঠবো। বোটের 2 রকম স্লট ছিল, একটা ছিল 1.5 থেকে 2 ঘন্টা, আর একটা ছিল 4 ঘন্টা। তো আমাদের 4 ঘন্টা স্লটটাই বুক করা হয়েছে। যেহেতু সাঁতার না জানা মানুষ আমরা, তাই একটা করে লাইফ জ্যাকেট নিয়ে উঠে পড়লাম বোটে। আর একরাশ আনন্দ দিতে আমাদের বোটটাও চলতে শুরু করলো। বোট চলছে নিজের গতিতে। আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে দূরে চলে যাচ্ছে দুদিকের পাড়গুলো, আর আমারও বুকের মধ্যে হৃদস্পন্দন বাড়তে লাগলো। একটা সময় এলো যখন প্রায় পাড়গুলো দেখা যাচ্ছে না বললেই চলে। সেই সময় দেখা পেলাম অসংখ্য পাখি, তার সাথে চিল, শঙ্খচিল, অনেক কিছু। আকাশ থেকে উড়ে আসছে চিল, ও চোখের সামনে থেকে জল থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে মুখে করে। এমন দৃশ্য এখানে না এলে হয়তো দেখতেই পেতাম না। এখন আমরা যাচ্ছি ডলফিন ভিউ পয়েন্টে। কি জানি দেখা কি দেবে ডলফিনরা, নাকি আমাদের সাথে লুকোচুরিই খেলবে। প্রথমে ভাবছিলাম ওই নৌকোগুলোকে ঘিরে অত পাখি কেন উড়ছে, পরে জানতে পারলাম সাথে করে খাবার নিয়ে গেলে ছুঁড়ে দিলে পাখিগুলো উড়ে এসে লুফে নিয়ে চলে যায়। আগে জানলে আমরাও নিয়ে যেতাম সাথে করে। বহু অপেক্ষার পরও দেখা মিলল না ডলফিনের। কি জানি কোথায় লুকিয়ে বসে আছে ওরা। অগত্যা কিছু টিফিন খেতে খেতে আমরাও পৌঁছে যাচ্ছি রাজহাঁস আইল্যান্ড। কিন্তু রাজহাঁস আইল্যান্ড যাওয়ার আগে আমাদের নৌকো গিয়ে দাঁড়ালো আরেকটি ছোট্ট আইল্যান্ডে, যেখানে ওখানকার কতজন জেলে আমাদেরকে দেখাতে নিয়ে এলো কিছু লাল কাঁকড়া, আর তার সাথে দেখাচ্ছিল ঝিনুকের ভেতর থেকে মুক্ত কিভাবে বেরোয়, ও কিছু দামি পাথর। তখন টাইট ফিল হয়।
অনেক ভিডিও দেখেছি যারা বলেছে যে এগুলো নাকি আদেও আসল নয়, কিন্তু আমার তো অরিজিনালি মনে হচ্ছিল। কিভাবে ফেক হয় আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তবে আমরা এখান থেকে অনেকগুলোই পাথর কিনেছিলাম। পৌঁছে গেছি রাজহাঁস আইল্যান্ডে, আর এই জায়গাটা আমার তো দারুণ লেগেছে। তোমাদের মনে আছে আমরা যখন সম্বলপুর গেছিলাম তখন সম্বলপুরেও হীরাকুদ ড্যামটা অনেকটা এরকমই লাগছিল। এই আইল্যান্ডটিতে একদিকে চিল্কা হ্রদ আর একদিকে পুরীর সমুদ্র, মাঝখানে রয়েছে ঝাউবন, আর সেই ঝাউবন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সি বিচে। এখানে এলে সাথে করে খাবার নিয়ে আসাই ভালো, কারণ খাবারের সেরকম একটা ব্যবস্থাই নেই। এখানে পাওয়া যাচ্ছিল চা আর ঝালমুড়ি, যেই দুটোর মধ্যে আমার একটাও খাওয়ারই ইচ্ছা হলো না, তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তবে এত আনন্দের মাঝে খাওয়া দাওয়া তো প্রায় ভুলেই গেছি। সবাই টিফিন করলো, কিন্তু আমরা তিনজন বেরিয়ে এলাম নিজেদের মতো একটু রিলস করার উদ্দেশ্যে। এরপর পাড়ে ফিরে দেখি জল থেকে চিংড়ি ধরে খাচ্ছে এই কুকুরগুলো। দেখে খানিক অবাক হলাম, এমন দৃশ্য আমি আগে কোনোদিনও দেখিনি। আর তারপর দেখি এক জায়গায় ম্যাগি তৈরি করে দিচ্ছে, আর দাম নিচ্ছে 60 টাকা। সেই রকমই একটা চড়া দামে ম্যাগি কিনে ফেললাম মেয়ের জন্য। মেয়ের তো খুব ঝাল লেগেছে খেয়ে। কোথা থেকে 4 ঘন্টা যে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার ফিরে যাচ্ছি এই ট্যুরটা এন্ড করবার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখতে পেলাম শ্বাসমূল বিশিষ্ট গাছ। সচরাচর এগুলো না সুন্দরবনে দেখা যায়, কিন্তু এখানে দেখেও খুবই ভালো লাগলো আমার। দুদিকে গাছের ফাঁক দিয়ে যাওয়ার পথে আমাদের নৌকাটা কাদায় গেল আটকে। বুঝলাম এখানে জলের ঘনত্ব একেবারে নেই বললেই চলে। আমাদের মাঝি ভাই নেমে নৌকাটাকে ঠেলে অনেকটা বাগে আনতে পেরেছে।
এতক্ষণ সাঁতার না জানার ভয়ে ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু এবার একটু ব্যালেন্স হয়ে যেতে আমি চলে গেলাম নৌকোর একদম সামনের দিকে আর গিয়ে সুন্দর করে ভিডিও করতে শুরু করলাম। তবে এখন মনে হচ্ছে এই ভিডিওটা যদি এইভাবে না করতাম তাহলে হয়তো আমাদের ট্যুর ভিডিও কোনোটাই সাকসেস হতো না। পৌঁছে গেলাম অন্তিম পর্যায়ে আর গুটি গুটি পায়ে নেমে পড়লাম নৌকো থেকে নেমে দেখি পাড়ের মধ্যেও কিছু লাল কাঁকড়া দাঁড়া বার করছে। এরপর নিজেরা চা খেয়ে আর গরুকে বানানা খাইয়ে আমরা উঠে পড়লাম আমাদের রিজার্ভ করা গাড়িতে আর তারপর ওই গাড়ি করে চলে এলাম হোটেলের সামনে। এরপর ভেবেছিলাম ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, কিন্তু চলে এলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এটা যদি না দেখাই তাহলে তো আমার ভিডিওটাই কমপ্লিট হবে না। আর এই দিয়ে আমাদের 5 জনের আজকে সুন্দরভাবে ডিনারটা হয়ে গেল। কাটতে হবে হ্যাঁ। সবথেকে কোনটা প্রিয় দেখো তো, এখানে যতগুলো আছে আঙুল দিয়ে দেখো ভালো করে হাতে। ওই দুটো এই দুটো হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। ভেবেছিলাম এই ভিডিওটা আলাদা পার্টে করব, কিন্তু সময়ের অভাবে আমি একটার সঙ্গেই জুড়ে দিচ্ছি। পরের দিন বেরিয়েছিলাম ভুবনেশ্বরের কিছু সাইট সিন দেখার উদ্দেশ্যে। এই সাইট সিনগুলো তো সবারই প্রায় দেখা, আমাদেরও অনেকবার দেখা হয়ে গেছে, কিন্তু যেহেতু যাচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না সেটা কি করে হয়। তাই আজ প্রথমেই চলে এলাম চন্দ্রভাগা সি বিচে। আর এখানে উল্টো দিকে প্রচুর ঝাউ বাগান আছে, যেটা তো আমার খুবই ভালো লেগেছে, তাই ওখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানের সমুদ্রটা আমার যেন আরো বেশি নীল মনে হয় আর সাথে অনেক বেশি ফেনা। এরপরে এলাম কোনারক সান টেম্পল। এইগুলো তো আমার আগেই সাইট সিন করাই ছিল, কিন্তু মেয়ের এগুলো দেখা হয়নি বলে আমরা আবারও চলে এলাম এই সাইট সিনগুলো করতে। আর এখন যা এই টেম্পলটার অবস্থা হয়েছে কদিন আর টিকবে জানি না, তাই ভাবলাম মেয়েকে দেখিয়েই দিই। কিছু কিছু পাঁচিল হয়তো ভেঙে গেছিল, তাই জন্য এরকম সমান পাঁচিল দেওয়া হয়েছে। আমি আজ থেকে যখন প্রায় 20 বছর আগে এসেছিলাম আমার ছোটবেলায়, তখন এটার কি অপরূপ শোভা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন তো ওপরে উঠতে দেয় না, তখন কিন্তু ওপরটাতেও উঠতে দিত, আর এত ভিড়ও ছিল না। এরপর মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল আর তারপর আমরা চলে এলাম ধবলগিরি ওরফে ধৌলি। আর ধবলগিরির ওপরে যেই না উঠেছি কি কালো করে মেঘ করে এসেছে দেখো। আর এরপর চলে এসেছিল তুমুল বৃষ্টি, যার জন্য আমার ভিডিও করাতেও কিছু অসুবিধা হয়ে যায় আর টাইমটাও অনেকটা চলে যায়। এরপর ওটা দেখে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে আজকের লাঞ্চটা করার জন্য, কিন্তু এখানে খাবারের দাম খুবই হাই ছিল। ভেজ থালি 150 টাকা আর ফিশ থালি 200 টাকা, কিন্তু খাবার ছিল অত্যন্ত বাজে, কি বলবো, সেভাবে কিছুই দেয়নি আর প্রচণ্ড বাজে চালের ভাত।
আমরা চলে আসি নন্দনকাননে। আর এখানে এসে দেখি দুটো বউ দাঁড়িয়ে ঠাকুরের গান করছে আর সব ময়ূরগুলো একসাথে তা শুনছে। খুবই অবাক লাগলো দেখে। এরপর নন্দনকানন দেখতে গিয়ে তো রাত হয়ে যায়। আর সত্যি কথা, নন্দনকাননে এরকম রাত আমি কখনো দেখিনি। আমার তো নার্ভাস লাগছিল। আর অত অন্ধকারে বাঘের গর্জনে তো আমার বুকটাও কেঁপে উঠছিল। বাঘও দেখেছি, কিন্তু অন্ধকারের চোটে সেটা তো ভিডিওই করতে পারিনি। এরপর হোটেলে পৌঁছে বেরিয়েছিলাম পাশেই পুরীতে প্রোগ্রাম দেখতে। আর তারপরে রাতে হোটেল থেকেই দেখতে পেলাম যে ঠাকুর বিসর্জন হচ্ছে। এর আগে কোনোদিন আমি কালী পুজোয় পুরীতে দেখিনি। আমাদের এখানে যে দীপাবলি হয় তার 1-2 দিন পর থেকে হয়তো শুরু হয়, কিন্তু থাকে প্রায় দুর্গাপুজোর মতোই 4-5 দিন। আর যতদিন থাকে ঠাকুরেরও ঠিক ততদিনই পুজো করা হয়, সুতো কাটা হয় না। বিসর্জনের দিনই সুতো কাটে মায়ের। এরপর হয়ে গেছিল রাত, আর পরদিন হয়ে গেল আমাদের ফেরার সময়। প্রথমে গেছিলাম একটু সি বিচে, আর তারপরেই দুপুর 1:30 নাগাদ চলে এসেছিলাম স্টেশনে বন্দে ভারত ধরার উদ্দেশ্যে। বন্দে ভারত নিয়ে আমার ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ ওটা দেখে নিও। এর আগে যে বন্দে ভারতটা উঠেছিলাম ওটা ছিল নীল সাদা, আর এবারেরটা এলো অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক। তো দুরকমই আমার এক্সপ্লোর করা হয়ে গেল। তবে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে বা অ্যাড হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। প্রথমেই দিয়েছিল পেপার, যেটা আগে ছিল না। আর লাঞ্চটা তো আমার একই রকম প্রায় লেগেছে, কিছুই সেভাবে তফাৎ ছিল না। আবার চেঞ্জ হয়েছে স্ন্যাক্সে। আগের পার্টটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে আগের বারে স্ন্যাক্সটা একটু অন্যরকমের ছিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।